পত্রিকা প্রকাশিত সংবাদের পর্যালোচনা ভিত্তিক এই আয়োজনে প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজকে আমাদের সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত আছেন নিউজ টুডের ইংরেজি দৈনিক নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রিকায় নানা রকমের শিরোনাম আছে, সেই শিরোনামগুলোর আগে যাওয়ার আগে আমরা গত কয়েকদিন যাবৎ যে আলোচনাটির মধ্যে আছি, নির্বাচন কমিশন কেমন হতে পারে সেই প্রস্তাবনা, বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবনা, নাগরিক সমাজের পক্ষ থেকে সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা, পাশাপাশি আরো নতুন কিছু দিক নির্দেশনা আলোচনা চলছে। পর্যালোচনা বা ব্যাখ্যা কি আপনার? ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়া একটা মোটামুটি নির্বাচনের ব্যাপারে নিরপেক্ষ নির্বাচন কিভাবে হতে পারে এটা একটা মডালিটিস দিয়েছেন, এবং পরের দিন তিনি বলছেন যে এইটা একটা আলোচনার সূত্র হিসাবে বিবেচনা হতে পারে। কিন্তু যখন তিনি এটা উপস্থাপন করেছেন, সাথে সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা অন্তঃশ্বাস শূন্য বলে এটাকে প্রত্যাখ্যান করেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন যে আলোচনাগুলি হচ্ছে প্রধানত দুটো ইস্যু নিয়েই আলোচনা। যে বিএনপি প্রধান বলেছেন যে কায়দা করে উনি জামাতকে রাখার চেষ্টা করেছেন, একটি পয়েন্ট। আর একটি হচ্ছে মেজর পয়েন্ট হচ্ছে সেনাবাহিনীকে উনি সম্পৃক্ত করার আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। তো এখানে আমার বক্তব্য হচ্ছে আলোচনাটা এক পেশে হচ্ছে। তিনি কিন্তু সেখানে আমার কাছে নোটটা আছে, তিনি কিন্তু প্রথমে বলেছেন নিবন্ধিত রাজনৈতিক দল অথবা ৭১ থেকে এ পর্যন্ত সংসদে প্রতিনিধিত্বকারী দল। তার মানে প্রথমটাই কিন্তু তিনি বলেছেন যে নিবন্ধিত দল কিন্তু জামাত না। সুতরাং ইচ্ছে করলে এখানে আলোচনাটা শুরু হতে পারে। তিনি এর কারণ উনি তো বলেইছেন এটা সূত্র, এটার অর্থ এই নয় যে তার সব প্রস্তাবনাগুলো থাকবে এখান থেকে। নিবন্ধিত দল বলে তারপরে ওই কথাটি বলতে হলো কেন, যে ৭১ থেকে এ পর্যন্ত সংসদে প্রতিনিধিত্বকারী দল, এই কথাটি বলতে হলো কেন? না, নিবন্ধিত দল হলে ধরেন বড় বড় ধরেন রাজনৈতিক দল আছে, যে ধরনেরগুলো দল আছে যে হয়তো এমন দল ইজ এক্সক্লুডেড হয়ে গেল, সুতরাং এটা অপশনটা রাখছে। কিন্তু আলোচনার শুরুতেই যদি বলা হয় কথার কথায় নিবন্ধিত দলের বাইরে আমরা আলোচনা করব না, তাহলে তো ওটা শেষ। হ্যাঁ, সুতরাং তাহলে ওইটা না রাখলে হয়তো এই বিতর্ক আসতো না। দ্বিতীয়টা আসছে যে ধরেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। আপনার সেনাবাহিনী 1990 সালে, আগে কিন্তু 1972 সালের আপনার সংবিধানেই আরপিওতে ওখানে ছিল যে সেনাবাহিনী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 1990 সালে এটাকে অ্যামেন্ড করে এটাকে আপনার সেনাবাহিনীকে আলাদা করা হয়। তো এখন আপনাকে আমি জাস্ট প্রশ্ন করি যে ধরেন এখন যে নির্বাচন আপনার 5ই জানুয়ারি নির্বাচন থেকে যেগুলা আপনার উপজেলা, পৌরসভা, তারপরে ইউপি নির্বাচনগুলি হলো, সেখানে দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সিল মারে, সরকারি কর্মকর্তাও সিল মারে। আবার রেজাল্ট, ভোট হয় একরকম, রেজাল্ট আবার ঘোষণা হয় অন্যরকম। তাহলে আপনি বলেন যে এরা যদি নিরপেক্ষ না করা যায়, তাহলে তো থার্ড পার্টিকে, এদেরকে নিবৃত্ত করবে কে? তো এখন ধরেন আলোচনায় যদি এমন মডালিটিস তৈরি করা যায়, একটি নির্বাচন কমিশন, সরকার, অর্থাৎ সরকার বলতে আইন শৃঙ্খলা বাহিনী, আমলা এবং পলিটিক্যাল রাজনৈতিক দলগুলি, যারা অংশগ্রহণকারী রাজনৈতিক দল ইলেকশনে, এরা যদি একমত হয় যে আমরা নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে তো আর সেনাবাহিনীর প্রশ্নই আসে না। আর যদি এরকমই হয় তাহলে তো সেনাবাহিনী তো একদম বাক্স পাহারা দেওয়াইতে হবে, কারণ তারা নির্বাচন করছে। সেরকম যদি হয় এবং সেনাবাহিনীকে যদি আপনি বাক্স পাহারা দেন, তাতে কি নিশ্চিত হয় যে নির্বাচন? না, নিশ্চিত হয় না। নিশ্চিত হওয়ার অনেকগুলো, একটা নির্বাচন ধরেন এই যে সদ্য আমেরিকান নির্বাচন হলো, এখানে তো আর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু লাগে নাই, কারণ ওটা কালচারালি যে একটা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে তারা। দেখেন নির্বাচন নিয়ে অনেক কথা, অনেক উত্তপ্ত বাক্য, কিন্তু নির্বাচনের রেজাল্ট নিয়ে কোনো কথা কিন্তু আসে নাই। তো এই জন্য আমি বলছি যে আমার কথা হলো যে এটা হলো আলোচনার ইস্যু। আপনার সেনাবাহিনী 7 দিনের জন্য বলা হয়েছে, 7 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ওখানে রাখা। তা আমার কথা যে স্টেক হোল্ডার নির্বাচনে, সেই নির্বাচনে স্টেক হোল্ডার ধরেন একটা শক্তিশালী নির্বাচন কমিশন, সরকার এবং সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী, আমলা এবং স্টেক হোল্ডার সবাই যদি একমত হয় যে আমরা এখন আমাদের কয়েকটি নির্বাচন যেভাবে হয়েছে, তাতে নির্বাচন আমাদের দেশে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের যে
ব্যবস্থাপনা এটা কিন্তু একদম ভেঙে পড়েছে। এটাকে যদি আবার দাঁড় করতে হয় তাহলে এই সব স্টেক হোল্ডারকে একমত হতে হবে, একমত হতে হবে, একটা আলোচনায় আসতে হবে এবং আলোচনা আসতেই হবে, এবং আমি আশাবাদী আলোচনা হবে। কারণ আপনি লক্ষ্য করেন যে সাধারণ সম্পাদক আউটরাইট ওবায়দুল হক কাদের রিজেক্ট করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু মুখ খোলেন নাই। এখানে অপশন আছে। আমার ধারণা হচ্ছে যে প্রেসিডেন্টের মাধ্যমেই আলোচনাটা হবে, এবং আমরা আশা করব যে এইবারে যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, আমার মনে হয় সরকারও এই লোড বহন করতে পারবে না। এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আমরা এবারে একটু নিরপেক্ষ মানে প্রশ্নবোধক নির্বাচন করতে চান না। জেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা একটি সিটি কর্পোরেশনের নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। এখানে বিএনপির অবস্থান দেখছি, তারা জেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে না বলছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত হ্যাঁ। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তারা আজ্ঞাবহ, তারা মেরুদণ্ডহীন, অনেক কথা বিএনপি বলেছে। তাহলে আবার যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া এবং জেলা পরিষদে না, কারণ বিশ্লেষণ কি? দুটোর একটা কম্পারেটিভ স্টাডি হওয়া দরকার। ধরেন জেলা পরিষদ নির্বাচন, এটা আমার কাছে মনে হয়েছে যে সরকারের যে শিফটিং, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রতীকে, আবার জেলা পরিষদে যায় নো প্রতীক, নো পলিটিক্যাল। এখন ইলেকশন যে হবে প্রায় 65,000 ভোটার হবে। এই 65,000 নির্বাচিত প্রতিনিধিরাই সাধারণ জনমানুষ ভোটার না। টোটাল 60 থেকে 65,000 হয়তো ভোটার আছে। এর ভিতরে হয়তো বিএনপির আছে 10%। ইলেকশন গিয়ে লাভ কি? এরশাদের ইলেকশন গিয়ে লাভ কি? কেউই তো নির্বাচনে যাচ্ছে না। এবং এই জন্যই এখন আওয়ামী লীগের তরফ থেকে যাকে নমিনেট করা হবে সেই চেয়ারম্যান হবে। তো এটা তো নির্বাচন হচ্ছে না। আপনি যদি আজকে যদি সরাসরি ভোটে হতো, সেখানে অবশ্যই সবগুলো পার্টি, নিবন্ধিত পার্টি কিন্তু অংশগ্রহণ করত, এবং সেখানে নিরপেক্ষ নির্বাচন হয়ে যে কে হারে কে যেতে সেটা পরের ব্যাপার। আর এখানে যেটা সিটি কর্পোরেশন নির্বাচনে, এখানে কিন্তু জনগণ ভোট দেবে, এবং এখানে সর্বশেষ এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে সামনের নির্বাচন তারা নিরপেক্ষ করবে, আর প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয় সেটা দেখবে। এটা কিন্তু পার্লামেন্ট নির্বাচনের আগে এটা হলো সর্বশেষ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এবং এটা একটা মোটামুটি বড় নির্বাচন। এখানে কিন্তু প্রমাণ হবে যে আসলে আমরা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি কিনা। এটাও কিন্তু একটা প্রমাণ হয়নি না এখন যাবৎকালে, না এ যাবৎকালে না। আপনার সেই সিটি কর্পোরেশনের নির্বাচন যে হয়েছে আগে কয়েকটা 5টা, তার আগ পর্যন্ত তারপরে আর একটাও হয়নি, একটাই নির্বাচন। এই নির্বাচন কমিশন কোন প্রক্রিয়াতে নির্বাচন করতে পারে, কতটুকু তারা দক্ষতার পরিচয় দিতে পারে, কতটা শক্তিমত্তার পরিচয় দিতে পারে, সেটা তো তারা প্রমাণ করেছে না। সেটা প্রমাণ করে নাই। কারণ হচ্ছে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন, বলছি যে ধরেন বিগত উপজেলা নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে কি নির্বাচন কমিশন কি করতে পারে বা তাদের ভূমিকা তারা পরিষ্কার করে? আমি কিন্তু সব দায়ভারটা আমি ইলেকশন কমিশনের উপরে দিব না। কারণ আমাদের দেশে নির্বাচন কমিশন যেমন শক্তিশালী দরকার, তেমনি সরকার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও দরকার। এখন সরকার যেভাবে নির্বাচন চেয়েছে, নির্বাচন সেইভাবেই হয়েছে, এবং নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা, সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে। সুতরাং এই নির্বাচন কমিশন কিন্তু শক্তিশালী, মানে শক্তভাবে দাঁড়ায় নাই। এখন যদি নারায়ণগঞ্জের ক্ষেত্রে তাহলে আপনি এটা আশা করছেন? আশা করছি যে সরকার হয়তো ইচ্ছা করতে পারে যে ইলেকশন কমিশনকে ফ্রি হ্যান্ড দেওয়া, যদি তারা পারে। কেন মনে হচ্ছে সামনের নির্বাচনে ওনাদের একটা প্রতিশ্রুতি দেওয়া যে অন্তত পক্ষে বিরোধী দল আসুক, অন্তত এই নির্বাচনটা যদি স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, সেখানে যদি আওয়ামী লীগের প্রার্থীও যেতে, তবুও তো একটা প্রশ্ন যে নির্বাচনটা নিরপেক্ষ হয়েছে, সেই একটা সম্ভাবনা আছে। এই কারণেই আমার মনে হয়, যেমন আমাদের বিএনপির যে প্রার্থী দিতে চেয়েছেন, গতবার নমিনেশন দিয়ে একটু আগে মানে 5 ঘন্টা আগে উইথড্র করানো হয়েছে, তো এবারে তিনিও প্রার্থী হতে চাচ্ছেন না। তিনি বলেছেন যে নির্বাচন যদি নিরপেক্ষ না হয় তাহলে ইলেকশন করে লাভ কি? জমির আলম খন্দকারের কথা বলছি। তো সুতরাং আমার মনে হয় যে এই নির্বাচনটা কিন্তু সামনে পার্লামেন্টারি ইলেকশন, এই নির্বাচন কমিশনের শেষ নির্বাচন, যদি এটা নিরপেক্ষ নির্বাচন হয়, আমার মনে হয় এটা গভর্নমেন্টের জন্যই ভালো হবে, এবং বিরোধী দলও একটু পজিটিভ চিন্তা করবে। কিন্তু এই নির্বাচনে যদি সেই সিলচাপ্পর বা ইলেকশন কমিশন মেরুদণ্ডহীনের মতোই ভূমিকা পালন করে, তাহলে কিন্তু আরো বেশি
আমাদের যে নির্বাচন প্রসেসটা যে আপনার বিধ্বস্ত হয়ে গেছে তার সাথে আরো যোগ হবে, মাইনাস হবে না। এখানে সরকার বিএনপির অর্জন কি হবে? বিএনপির অর্জন নির্বাচনে অংশ নেয়, এটা কি আমাদের গণতন্ত্রের জন্য, এটা কি আমাদের দেশের রাজনীতিতে যে আমরা সুষ্ঠু ধারার কথা বলি সেই ধারার জন্য ইতিবাচক কিছু? না, ইতিবাচক হচ্ছে বিএনপি তো নির্বাচন ছাড়া কোনো উপায় নাই, নির্বাচনে তারা যাবে এবং এটা তাদের সিদ্ধান্ত, যেটা বোঝা যায়। তো সুতরাং নির্বাচনে তো বিএনপি যাবেই। এখন নির্বাচনে তো যেটা আমি বিএনপি তো আশাও করে যে তারা হয়তো নারায়ণগঞ্জে জিততেও পারে যদি নিরপেক্ষ নির্বাচন হয়। আর নিরপেক্ষ নির্বাচন না হলে তো যা হবার তাই হবে। সিল সাপোর্ট দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাই সিল দিচ্ছে, সেখানে আর অপোজিশনে কি করা আছে? কি হবে যদি আওয়ামী লীগের প্রার্থী অত্যন্ত শক্তিশালী প্রার্থী, অনেক শক্তিশালী, সেলিনা হায়াৎ আইভীকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার কারণে তিনি তো অত্যন্ত যোগ্য। না, তিনি সাধারণ ভোটারদের কাছে অত্যন্ত পপুলার, কোনো সন্দেহ নাই। কিন্তু আওয়ামী লীগের এখনো কিন্তু আওয়ামী লীগের ভিতরে ঐক্য এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এখনো শোনা যাচ্ছে যে হয়তো সেই কেন্দ্রিক একটি ব্যাপার আছে। সুতরাং এটা দেখতে হবে, বুঝতে হবে। তবে সাধারণভাবে ভোটাররা তো শুধুমাত্র নারায়ণগঞ্জ নিয়ে নেই, সারা দেশব্যাপী কালেকটিভলি ধরেন আগের যে এই ইলেকশন কমিশন আন্ডারে যে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই মেয়ররা কিন্তু ভালো উন্নয়ন কাজও করেছিল। কিন্তু শালিক নির্বাচনটা শুধু উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজের উপরে তো নির্ভর করে না, টোটাল সামগ্রিক ডেমোক্রেসির যে উপাদানগুলি, ধরেন আইনের শাসন, সামগ্রিকভাবে সরকারের অবস্থা, এবং এটা সিটি কর্পোরেশনেও কিন্তু এটা রিফ্লেক্টেড হয় সরকারের অবস্থা। সুতরাং আইভি রহমান হয়তো দেখা যাবে সে কারণেও হয়তো বলি হতে পারে। নির্বাচনের দিকে এগিয়ে যায়। রোহিঙ্গা ইস্যু আলোচনায়, রোহিঙ্গা একটি হচ্ছে মায়ানমারের ভেতরে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড চলছে, তারা সেখানে থাকতে পারছে না, সাগর নদী পাড়ি দিয়ে চলে আসতে চাইছে, আমরাও আশ্রয় দিচ্ছি না, অর্থাৎ বাংলাদেশও আশ্রয় দিচ্ছে না, কাগজে কলমে অন্তত দিচ্ছে না, লুকিয়ে টুকিয়ে কেউ হয়তো আসতে পারে। এই যে একটা জনগোষ্ঠীর অবস্থা, না দেখেন এটা আসলে এতই হৃদয় বিদারক, এটা ভাবা যায় না। কয়েকটা পত্রিকায় কিছু ছবিও ছাপা হয়েছে। আপনার 9 অক্টোবর আপনার ওই সেনাবাহিনীর চৌকি থেকে কিছু অস্ত্র টস্ত্র লুট হয়েছে, এটাকে ধারণা করা হয়েছে যে ওই দেশে রোহিঙ্গারা এটা ঘটিয়েছে। এরপরে তারা আপনার চিরুনি অভিযান শুরু করে এইভাবে ইতিমধ্যে প্রায় 150 মানুষকে হত্যা করেছে এবং নারী নির্যাতন, প্রকৃত সংখ্যা বা প্রকৃত চিত্র বলা যাচ্ছে না, জানছিও না। এটা নিয়ন্ত্রিত গণমাধ্যম। হ্যাঁ, আপনার ইউএনএইচসিআর তো বলছে যে প্রায় 30,000 রোহিঙ্গা ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে। এবং আমাদের যেহেতু সীমান্তবর্তী, বাংলাদেশের সীমান্তবর্তী, দিনে আসে না। আমি কয়েকটি পত্রিকায় আমি দেখলাম এবং ইলেকট্রনিক মিডিয়া লক্ষ্য করলাম যে রাত্রে নাকি কিছু কিছু রোহিঙ্গা তবুও বাংলাদেশে ঢুকছে। এখন এমন অবস্থা, এমন ভাবে নির্যাতন শুরু হয়েছে, সেখানে তারা আত্মরক্ষার্থে আশেপাশে যেখানে আশ্রয় পাবে সেখানেই তো যাবে, সেক্ষেত্রেই হয়তো তারা আসতে চায়। কিন্তু আমাদের হচ্ছে উভয় সংকট, যে আমরা এই মানবিক কারণে, যেমন তাদেরকে, তারা মুসলমান এবং আমরা মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের কাছে তাদের জীবন রক্ষার্থে আশ্রয় দেওয়া উচিত। কিন্তু আপনার দেখেন এই যে রোহিঙ্গা ইতিমধ্যে তো প্রায়, আমাদের তো এখানে স্ট্যাটিস্টিকও নাই, হিসাবও নাই, তো কেউ বলে নিবন্ধিত আছে নাকি 25,000-এর মতো, 35,000 মতো নিবন্ধিত, আসলে প্রায় 5 লক্ষের উপরে। তো এখন যদি এটার তো সমাধান হচ্ছে না, এখন যদি এরা আসতে থাকে, যোগ হতে থাকে, এবং এখান থেকে যে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যা বাংলাদেশ নানান ভাবে, একেবারে সন্ত্রাসীর থেকে শুরু করে বিদেশে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়া, মানে আপনার এই নানান রকম মাদকানা ভোটার, তারা বাংলাদেশিদের সাথে মিশে যাচ্ছে ইতিমধ্যে। তো সুতরাং এই সমস্যা তো আন্তর্জাতিক, আজকে যেমন বলা হচ্ছে বাংলাদেশকে বর্ডার ওপেন করে দিতে বলছে, তাহলে আগের এই যে রোহিঙ্গারা 5 লাখ আছে, এটা তো বাংলাদেশ সবসময় চেষ্টা করছে, কিন্তু তাদের সমস্যার সমাধান করা হয়। এখানে তো বাংলাদেশের নিজের খুব বড় রকমের দুর্বলতা নয়, আপনি 5 লক্ষের উপরে রোহিঙ্গা আছে, কেউ কেউ বলেন এই সংখ্যা আরো বেশি, আর সেখানে তো আপনি নিবন্ধনই করতে পারেননি, তাহলে আপনি কিসের ভিত্তিতে বলবেন যে এদেরকে ফেরত নাও? না, ফেরত নেওয়ার আলোচনা যখন হয় তখন তো হয় 35,000। না, সেটাও তো আপনার ধরেন আপনার ইউএনএইচসিআর এর মাধ্যমে একটা কমিটি করা হয়েছিল, যেটা তদন্ত করে দেখবে, কিন্তু তার আগে তো আবার এই নতুন করে উপসর্গ শুরু হলো। তো এখন কথা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স তো বাংলাদেশ গভর্নমেন্টের দুর্বলতা,
এটা তো কিছু করার নাই, এতগুলো লোক প্রায় মানে সংক্ষেপে জানতে চাই, অনুষ্ঠানের একেবারে শেষ, জাতিসংঘ সহ অন্যরা বাংলাদেশকে সীমান্ত খুলে দিতে বলে, কিন্তু এই হত্যাযজ্ঞ বন্ধে তাদের যে জোরালো অবস্থান দরকার বিশ্ব নেতৃবৃন্দের, তার কি কোনো ছিটেফোঁটা দেখেন না, তার খুব ছিটেফোঁটা সংক্ষেপে। নাই, কিন্তু সাধারণ জনগণের থেকে কিন্তু এটা কিন্তু প্রতিকারের ব্যাপার। যেমন অলরেডি আপনার সুকির যে নোবেল পিস সেটা প্রাইজ ধরেন এক পাইছে, ধরনের তার প্রতিবাদ চলছে। প্রতিবাদ না, প্রায় কিন্তু বিশ্ব নেতৃবৃন্দ বা জাতিসংঘ না না তেমন কোনো নাই। আমি তো সারা বিশ্বেই মুসলমানদের উপরে নির্যাতন হইলে আপনার দেখেন আন্তর্জাতিক কোন প্রতিষ্ঠানের সেই রকম শক্তিশালী ভূমিকা থাকছে না। কারণ এখন এই যে আমি বলছি 60s এবং 70s সমাজতন্ত্রের উপরে যে আগ্রাসী ভূমিকা ছিল, এখন মুসলমান সারা বিশ্বের মুসলিম দেশের উপরে এই আগ্রাসী ভূমিকা চলছে এবং এটার কোনো প্রতিকার নাই, প্রতিশোধ নাই। এখন বাংলাদেশের রোহিঙ্গাদের সমস্যা হয়েছে, আমাদের বর্ডার খুলে দিতে বলছে, আমরা আক্রান্ত হবো, এ ব্যাপারে কোনো কথা নাই। যে সমস্যা আছে এই সমস্যার সমাধানে এতদিন ধরে সরকার ধরেন আপনি যে বলছেন সেটা হতে পারতো। বাংলাদেশের সাথে বাংলাদেশের যেমন ব্যর্থতা, তেমনি তারাও এসে এটা আপনার কেউই করেনি, কেউই করেনি। এটা একটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে গেছে। সমস্যা আমরা পড়ছি না মানবিক কারণে, আমাদের দেশে যেমন আশ্রয় দিচ্ছে পারছি না, আবার আশ্রয় দিলে যে আমাদের সংকট নিয়ে আমরা নানান সমস্যায় আছি, সেখান থেকে আমরা পার হচ্ছি। সুতরাং এটা একটা উভয় সংকট, এটা একটা জটিল সমস্যা। তবে আমরা অবশ্যই চাইবো। আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থেকে যারা এই অনুষ্ঠান দেখলেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনি এখনো